খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে আরও একটি নতুন বাংলা সিনেমা অন্তরে বাহিরে। এই সিনেমার মিউজিক রিলিজ উপলক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা মিলল এই ফিল্মে যারা অভিনয় করেছেন এবং এই ফিল্মের সমস্ত কলাকুশলীকে। আসুন জেনে নেই এই ফিল্ম সম্বন্ধে তাদের মতামত ছিল। এটা খুব বড় একটা কোয়েশ্চেন, রাতে ঘুম হয়েছে কিনা, কারণ সত্যি ঠিকঠাক ঘুম হয়নি, খুব টেনশনে ছিলাম যে আজকে আমাদের একটা ইন্টারভিউ হবে, ইভেন আজকে আমাদের ছবির ফার্স্ট গানটা রিলিজ হবে অফিসিয়ালি, তো সেটা কীরকম হবে। তার থেকে বড় কথা হচ্ছে ফার্স্ট ছবি, তো এরকম পোস্টার সবার দেখি, তো নিজের যখন দেখতে পাই তখন একটা আলাদা একটা হয়, একটা মজা হয়, তো সেটা নিয়ে অনেকটা এক্সাইটমেন্ট। তো হয়েছে, ঠিকঠাক ঘুম হয়েছে, বাট যেদিনকে রিলিজ হবে হলে, যেটা নেক্সট মান্থে হবে, সেদিনকে এক্সাইটমেন্টটা নেক্সট লেভেল থাকবে। আর আমি জানি সেদিনকে ঘুম হবে না, সেদিনকে হয়তো কতক্ষণে সকাল হবে, হলে কতজন মুভি দেখতে ঢুকছে, কি হচ্ছে, তাদের রিভিউটা কি হবে, সেটা খুব এক্সাইটমেন্ট। সেটা আমাদেরকে মানে কি বলবো, মানে বলার মতো না সেটা কি হবে। সেটা না হওয়া অবধি আমি বলতে পারবো না, কারণ লাইফে এখন অবধি সেটা হয়নি। সেই সুযোগটা এবার আসছে, দেখা যাক কি হয়। খুব দেখতে ইচ্ছে করতো তোমায়। কাল তুমিও না এক মুঠো ভালোবাসার বীজ ছড়িয়ে দিয়ে গেছো আমাদের বাড়িতে। মধ্যবিত্ত বাঙালি পরিবারে এখনো ফিল্মে অভিনয় নিয়ে একটা নাক সিটকানো ব্যাপার আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তুমি তোমার বাড়ির থেকে কতটা সাপোর্ট পেয়েছো? বাড়িতে আমার ক্ষেত্রে সেই অ্যাটমসফিয়ারটা একদমই নেই। বাড়িতে আমার খুব ফ্রি একটা অ্যাটমসফিয়ার, কারণ আমি থিয়েটার করে বড় হয়েছি, আমি থিয়েটার জগতের মেয়ে। আমার বাবার ডিরেকশনের কাজ করেছে, এছাড়াও আমার বাবা শর্ট ফিল্মের কাজ করেছে ছোটোখাটো, তো সেইখানে আমার বাবা ডিরেকশনের কাজ করে। আমাদের দলের যিনি ডিরেক্টর আরেকজন আছেন কলিকা মজুমদার, উনি ডিরেকশনের কাজ করেন। তো সেইখান থেকে আমার বাড়ির পরিবেশটাই খুব কালচার্ড, এই সব লাইনেই সবাই বিলং করে। আমার মা অভিনয় করে, আমার বাবাও অভিনয় করতেন একটা সময় থিয়েটারে। তো সেইখান থেকে আমার ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইডই ছিল না যে বাড়িতে কি বলবে, এই রকম লাইনে একটা যাচ্ছি, মানে যেটা আমাদের একটা স্টিরিওটাইপ মাইন্ডসেট থাকে যে এই লাইনের মেয়েরা ভালো হয় না বা এরকম, সেই বিষয়টা আমার ক্ষেত্রে ছিল না। এই এরিয়ায় তোমার সাথে কেউ কোনো দুষ্টুমি করলে তুমি এই ধর্মাকে বলবে। তা তুমি কি মারামারি করো? এই ফিল্মে এমন কোনো ঘটনা আছে যেটা তোমার মনে দাগ কেটে গেছে, কোনোদিন ভুলতে পারবে না? হ্যাঁ, আমাদের লাস্ট দিন যেদিন আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা, সেই দিন আমাদের সব থেকে বেশি চাপ ছিল। স্পেশালি আমার ছিল প্রায় 13টা সিন লাস্ট দিন, এবং একটাই লোকেশানে শ্যুট ছিল সেদিন আমাদের। না, অ্যাকচুয়ালি সেদিন আমাদের 3টে লোকেশানে শ্যুট ছিল। লাস্ট যে লোকেশানটা সেখানে আমার ছিল প্রায় ম্যাক্সিমাম চেঞ্জেস আমার ওখানেই ছিল। ওটা একটা স্কুল বাড়িতে শ্যুট ছিল, আর প্রচণ্ড চাপ ছিল, মানে আমি প্রচণ্ড টেনশানে ছিলাম যে আমি শেষ করব কি করে, কারণ যত আমি রিটেক দেবো তত শ্যুট করতে টাইম লাগবে, তত বেশি ডিলে হবে, হয়তো ডিলে হয়ে যাবে টোটাল কাজটা, আমাদের একদিন এক্সট্রা থাকতে হবে, এরকম একটা টেনশন কাজ করছিল। কিন্তু মানে সবাই এতটাই এফিশিয়েন্ট, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, ওরা এত তাড়াতাড়ি সব কিছু শিফট করিয়েছে, এবং একটা স্কুল বাড়ির মধ্যে আমাদেরকে এত কমফোর্টেবল একটা পরিবেশ, ক্লাসরুমের মধ্যে আমরা শাড়ি চেঞ্জ করেছি রীতিমতো। তো আর আমি একা মেয়ে ছিলাম সেদিন, বৃষ্টি সেদিন চলে গেছিলো, ওর শ্যুট শেষ হয়ে গেছিলো, আমি একা ছিলাম। তো আমাদের একজন ছিল টিমের ভরতদা, তিনি কনস্ট্যান্ট তিনি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতেন, মানে আমি যে ঘরে চেঞ্জ করছি সেটা ছিটকিনিও ছিল না, উনি কনস্ট্যান্ট বাইরে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ আমি চেঞ্জ করছি উনি বাইরে ওয়েট করতেন, আমি চেঞ্জ হয়ে গেলে। ফলে এই যে সেফটিটা, এটা যে কতটা দরকার, একটা টিম শুধু মানে কাজ করলেই তো হয় না, মানে একটা কাজের জন্য একটা মেন্টাল পিস দরকার, যেখানে আমি শুধু কাজটাতে মন দিতে পারবো, আমাকে এই আদারগুলোতে চিন্তা করতে হবে না যে আমি সেফ কি না, এই ধরনের জিনিসগুলো আমাকে একদমই মনে করতে হয়নি এই টিমের সঙ্গে। মানে আমি ডিরেক্টোরিয়াল টিমদের দাদা মামা এইভাবে ডেকেছি, মানে একদম একটা পরিবারের মতো হয়ে গেছিলাম। ওদের সাথে তো ছোটোবেলা থেকে কাজ করছি থিয়েটারের থ্রুতে, আমিও থিয়েটার করি, তো সেইটা খুব দরকার। আমি এইটা তো প্রচণ্ড স্ট্রংভাবে শিখেছি যে শুধু কাজটা জানলেই হয় না, মানে টিম কতটা আমাকে সাপোর্ট করছে সেটা খুব এফেক্ট করে। মানে আমি যদি সাংঘাতিক ভালো বড় কেউ অভিনেত্রী হই বা যে কোনো বড় অভিনেত্রী, এবং তার টিমটা খারাপ, তার অ্যাটমসফিয়ারটা খারাপ, প্রচণ্ড, হ্যাঁ, মানে খুব টাচড হয়েছিলাম আমি যে বাইরে ওইভাবে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আমি চেঞ্জ করছি, ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, সে চলে যাচ্ছে না, তার তো কাজ আছে, সে চলে যেতেই পারতো, দরজাটা খোলা রেখে সে চলে যেতে পারতো। পুলিশ ওকে হন্যে হয়ে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে, ঠেকায় পড়লে বামুনেও লাঙল চষে। এখনকার দিনে আমরা যা দেখি,
হল থেকে বেরিয়ে আসার পরে বা যে সমস্ত ছবি ভালো হয়েছে, লোকে বলছে ভালো হচ্ছে, সেগুলোর মূলত কিন্তু দেখা যাচ্ছে ক্রাইম সাবজেক্ট বেসিস, যে কারণে আপনি চিন্তা করতে পারবেন না, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, লাস্ট 3 বা 4 বছর যা দেখছি তাতে সেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের গল্প নিয়েই একের পর এক ছবি হয়ে যাচ্ছে, এবং দেখা গেছে একই গল্প এক নায়ক করছে, সেই গল্প পরে আরেক নায়ক করছে। অথচ মানে এটাই বুঝতে পারছি যে দর্শকের বর্তমান চাহিদা এখন ঠিক ওই দিকেই চলে যাচ্ছে, ক্রাইম। এবং আমরা যে সমস্ত হইচই অন্য জায়গায় দেখছি, সেখানেও দেখতে পাচ্ছি সিকুয়েলগুলোতে, সিরিজগুলোতে এরই প্রাধান্য বেশি, খুন, জখম, মার্ডার এসবের প্রাধান্য বেশি। আমি এটুকুই বলতে পারি, অন্তরে বাহিরেতে কিন্তু এর প্রাধান্যটা দেওয়া হয়নি সেরকম। একটা মিষ্টি প্রেমের গল্প। ইন্ডাস্ট্রিতে চারিদিকে যখন সবাই সেলিব্রিটি আর বক্স নিয়ে কাজ করতে ব্যস্ত, সেখানে তোমাদের মতো এক ঝাঁক নতুন প্রতিভা নিয়ে ডিরেক্টর প্রণব মণ্ডলের এই যে একটা প্রচেষ্টা, এই যে ফিল্মটা তৈরি করার যে বাসনা, এটাকে তোমরা কিভাবে দেখছো? এটার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ প্রণব বাবুর ওপর, প্রণব মণ্ডল, আমাদের ডিরেক্টর, আমাদের প্রডিউসার। দাদা প্লিজ। দাদা না থাকলে আজকে এই ছবিটা হতো না, না আমরা থাকতাম এখানে, না আমাদের সকলের এই জমায়েত হতো। তো তুমি কিছু বলো, আমরা তো সকলে একটা ধরো প্রণব বাবুর জন্য একটা বড় তালি, যে আমাদেরকে এরকম ট্রাস্ট করে এরকম একটা ছবির একটা রিস্ক বলা যায় না, একটা এন্টারটেইন পার্ট আপনাদেরকে প্রেজেন্ট করেছে, মানে দর্শককে প্রেজেন্ট করেছে। তো ডেফিনেটলি ছবিটার মধ্যে অনেক কিছু আছে এন্টারটেইনিং পার্ট, যেটা দর্শক এনজয় করবে। কিন্তু তার আগে আমি একটা কথাই বলবো, দাদা যদি না চাইতো এই ছবিটার স্ক্রিপ্টিং হতো না, যেহেতু পুরো গল্পটা দাদার লেখা। দাদা যদি না চাইতো এই ছবিটা হয়তো আজকে হলেও আসতো না, যেহেতু পুরো প্রোডাকশন থেকে প্রডিউস সব দাদারই করা। তো আমি চাই প্রণববাবু, আমাদের প্রণবদা কিছু বলুক। দাদা তুমি কিছু বলো। এটা আমাদের যে আমরা এখানে কিছু নামি দামি অভিনেতা অভিনেত্রীদের দিকে তাকিয়ে তাদের কাস্টিংয়ের কথা ভেবে ছবি করার কথা ভাবি, সেটা তো অবশ্যই একটা সেফ গেম, যেটা সব তুমি বলেছো, সেটা তো অবশ্যই। কিন্তু এই যে কাজটা আমরা করেছি, এটা খুবই সাহসী এবং খুবই একটা চ্যালেঞ্জিং কাজ। কেন? কারণ সারা পশ্চিমবাংলায় প্রচুর গ্রুপ থিয়েটার রয়েছে, এবং সেখানে প্রত্যেক জেলাতেই আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে গুণী অভিনেতার তো কোনো অভাব নেই। সত্যি এই পশ্চিমবাংলায় গুণী অভিনেতা অভিনেত্রীর কোনো অভাব নেই। এখন তারা বলা যেতে পারে তারা গ্রুপ থিয়েটার করছে, তারা ফিল্ম অ্যাক্টিং জানে কি না, কিন্তু ফিল্ম অ্যাক্টিং, গ্রুপ থিয়েটারের অ্যাক্টিং আমরা যে ডিভাইডটা করে রেখেছি, সেটা এমন কিছু নয় যে তাকে মেলানো যাবে না। তো সামান্য একটা গ্রুমিংয়েই সেটাকে মিলিয়ে নেওয়া যায়, এবং আমরা সেই চেষ্টা করতে গিয়ে দেখেছি যে এই এক ঝাঁক নূতন মানুষ যারা এসছে, কম বয়সী, মাঝ বয়সী, এমনকি তারও বেশি বয়স, তারা তো দুর্দান্ত সব অভিনয় করে দেখিয়ে দিয়েছেন যে তারা কি কামাল করতে পারেন। তো আমরা তারপর একটা দারুণ গল্প। তো মূলত সিনেমা যেটা, সেই সিনেমাটা তো দাঁড়িয়ে থাকে তার সিনেমাটোগ্রাফিক প্রেজেন্টেশনের ওপরে, তার দৃশ্য সংযোজন, তার এডিটিং, তার ক্যামেরা ফ্রেমিং। সেই জিনিসগুলো যখন আমাদের হাতে আছে, আর অভিনয়টুকু আমরা যদি বার করে নিতে পারি, তাহলে একটা ছবি দর্শকের কাছে উপভোগ্য না হবার কোনো কারণ নেই। সুতরাং আমি পশ্চিমবাংলার ছবি প্রেমিক দর্শকদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আপনারা ছবিটা দেখুন, দেখে সিদ্ধান্ত নিন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, মানুষকে মুক্ত কণ্ঠে বলুন যে হ্যাঁ, এভাবেও ছবি করা যায়। বাংলা সিনেমার তাতে অবশ্যই সুদিন ফিরে আসবে বলেই আমার মনে হয়। ডিরেক্টর প্রণব মণ্ডলের সাথে কাজ করে কিরকম লাগলো?
ডিরেক্টর প্রণবদা অত্যন্ত ভালো একটি মানুষ, খুব ভালো মনের মানুষ এবং কাজটা করার ক্ষেত্রে প্রচণ্ড হেল্পফুল। মানে কোথাও ভুল হয়ে থাকে, যদি মনে হয় যে কোথাও কিছু কম হচ্ছে, সেই ক্ষেত্রে যে এরমভাবে করো ওরমভাবে করো, সেই ক্ষেত্রে কোনো বকাবকির জায়গা নেই। খুব বন্ধুত্বের একটা জায়গা ছিল ডিরেক্টরের সঙ্গে আমাদের, সেইখান থেকে ডিরেক্টর অত্যন্ত ভালো। নায়িকা বৃষ্টিকে তোমার কেমন লাগলো? খুবই ভালো অভিনয় করেছে। আমরা বলবো আমাদের যে ক্যারেক্টার আমরা তৈরি করেছি, সেই ক্যারেক্টারের পক্ষে অত্যন্ত সুইটেবল প্রেজেন্টেশন করেছে, সেটাই আমাদের সবথেকে বড় পাওনা। এবং এর ছবি দর্শকের উপভোগ্য হবে, এটা আমরা এখনও বিশ্বাস করি। একজন মানে সত্যিকারের বন্ধু কিন্তু সেই যে যখন তুমি ভুল করছো তোমাকে বারণ করবে সেই ভুলটা করার থেকে, তোমাকে শেখাবে ঠিকঠাকই, আবার যখন তুমি ঠিক করছো তোমাকে সেটার থেকে মানে এনকারেজ করবে আরও ঠিক কাজ করার জন্য। এবং আমার মনে হয় যে কোনো সম্পর্ক, সেটা বাবা মা হোক বা বন্ধুত্ব, সমস্ত রকম সম্পর্কের ভিতটা হয় বন্ধুত্ব। তো উনি পুরোপুরিভাবেই একজন বন্ধু হয়ে উঠেছিলেন আমাদের কাছে। এবং আমাদের সেই রিহার্সালের দিন থেকে আমাদের পিছনে এতটা পরিশ্রম করা, যেহেতু আমরা নতুন, থিয়েটার করতাম ঠিকই, তবে থিয়েটারের অ্যাক্টিং আর সিনেমার অ্যাক্টিংয়ের মধ্যে তো একটা পার্থক্য থাকে। উনি সেইটা মানে ওই থিয়েট্রিক্যাল ব্যাপারটাকে পুরোপুরি আমাদেরকে ভেঙে সম্পূর্ণভাবে এইটার জন্য তৈরি করেছেন, সেটার টোটাল ক্রেডিটটাই ওনার ওপর যায়। এবং সেটাও টোটালটাই উনি খুব ধৈর্য ধরে করেছেন। এতগুলো নতুন লোক, ফলে বুঝতেই পারছেন কতটা পরিশ্রম ওনাকে করতে হয়েছে। সেই সবটাই উনি একবারও আমরা বকা খাইনি। এত ভুল করেছি, এত রকমের ভুল ত্রুটি হয়েছে, ডায়লগ ভুল বলেছি, মানে ডায়লগ মিস করেছি, লেট করে এসছি, কখনো কিছু আনতে ভুলে গেছি, সেই সমস্তটাই উনি খুব ধৈর্য ধরে আমাদের, বাবু এটা করিস না, বাবু ওটা কর। ইনফ্যাক্ট বললেন না কতটা বাবার মতো ছিলেন। আমাদের রাত্রেবেলা 10টা বেজে গেলে উনি নিজে, আমি এর আগে কখনো মানে ছোটোখাটো কাজ হলেও কাজ তো করেছি, এর আগে কোনো দিন আমি কোনো ডিরেক্টরকে এটা করতে দেখিনি, ডিরেক্টর বা প্রডিউসারকে। প্রত্যেকটা ঘরে এসে উনি নক করতেন এবং বলতেন 10টা বেজে গেছে, তোরা খেয়ে শুয়ে পড়, কালকে কিন্তু 5টায় কল টাইম। মানে যতক্ষণ না আমরা সবাই গিয়ে খেতে বসছি, উনি দেখছেন আমরা খাচ্ছি, ততক্ষণ উনি এটা করতেন। এবং আমাদের খাওয়া হয়ে গেলে তারপর ওনারা খেতে বসতেন, মানে প্রণবদা, দিব্যেন্দুদা, অরিন্দমদা, ওনারা তারপর খেতে বসতেন। তো এইটা আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা সম্পূর্ণভাবে দিয়ে দেয় যে এক্স্যাক্টলি কতটা উনি আমাদের টেক কেয়ার করেছেন। এই ছবির প্রণবদা তো পরিচালনা করেছে, স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু প্রণবদা এই ছবির প্রডিউসার, অর্থাৎ গ্যালেন্ট ক্রিয়েশন। তো প্রণবদার কাছে আবদার ছিল জুনিয়র হিসেবে, প্রণবদা তো আমাদের উইঙ্গার্ডের সিনিয়র। প্রণবদাকে আমি বলেছি যে আরেকদিন শুটিং করতে হবে, প্যাচওয়ার্ক লাগবে, কিছু করার নেই। তো বলে চলো করব। এই যে প্রণবদার যে স্পিরিটটা, আমি যেখানে অবাক হয়েছি যে আমরা তো ঠিক আছে, এটাই আমাদের প্রফেশন, আমরা এটাই করি, 20 বছর ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, সব ঠিক আছে। কিন্তু প্রণবদার এই যে একটা ঘোড়ার গতিতে এগিয়ে এলো একটা লোক, এত বছর পরে যে কিনা ডিটাচড ছিল, সম্পূর্ণ অন্য জগতের মানুষ হয়ে, এই যে পোকা নড়ে যাওয়া বলি আমরা, এইটা মানুষটাকে নিয়ে এলো এবং সে অদ্ভুতভাবে সাকসেসফুলি একটা ছবি শেষ করেছে। সেটাকে কি বলে সেন্সর করা হয়েছে এবং রিলিজ হবে। আমার স্থির বিশ্বাস এটা আমরা হলে দেখবই। আমার বক্তব্য এইটা, আমাদের বাংলা চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, এখানে আমরা বলি যে 100টা ছবির গল্প হলে 70টা ছবি হয়, 70টা ছবি ফ্লোরে আসে, 50টা ছবির এডিটিং হয়, তারপরে দেখা যাচ্ছে 30টা ছবি কমপ্লিট হয়, 20টা ছবি রিলিজ হয়, 20টা ছবি সেন্সর হয়, 10টা ছবি রিলিজ হয়। সেখানে এই 100র মধ্যে যে আমরা 10-এ চলে এসেছি, 10-এর দোরগোড়ায়, হ্যাটস অফ টু প্রণব মণ্ডল। প্রণবদা না থাকলে এটা করতে পারা যেত না। প্র্যাকটিক্যালি এটা একটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। প্রণবদা এর আগে একটা শর্ট ফিল্ম করেছে। প্রণবদা ভালো রাইটার, ডিরেক্টোরিয়াল পারফরমেন্সও প্রণবদার যথেষ্টই ভালো। তো আমরা ঠিক করলাম যে করব যদি, তো তবে একটা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রই করব। তো প্রণবদা রাজি হলো এবং প্রণবদার নিজেরই লেখা গল্প নিয়ে স্টার্ট করলো। এবার
আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল যে গল্পটা এমনভাবেই আমরা শ্যুট করব যাতে নেচারকে আমরা পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারি। তো আমরা শুটিং করেছি 70-30, মানে 70% আমাদের হচ্ছে আউটডোর, 30% ইনডোর। এবং আউটডোরের যখন আমরা গিয়েছি আমরা নেচারকে 100% ব্যবহার করেছি। কি সমুদ্রের ধারে, কি গ্রাম বাংলা, কি পোড়োবাড়ি, কি মন্দির, সমস্ত কিছুকে আমরা ব্যবহার করেছি এই ছবির মধ্যে। এবং শুধু ব্যবহার করেছি মানে ব্যবহারের জন্য ব্যবহার নয়, আমাদের গল্পের প্রয়োজনে সিনেম্যাটিকভাবে এই অংশগুলোকে আমরা ব্যবহার করেছি। আমরা প্রয়োজনে ড্রোন উড়িয়েছি এবং যে সমস্ত ড্রোন দিয়ে যেসব শটগুলো আমরা নিয়েছি, তো দেখতে পাবেন যে একটা চিরাচরিত ড্রোন শট থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা চেষ্টা করেছি যে সিনেম্যাটিক ওয়েতে এই শটগুলোকে কাজে লাগাবার। তো আমাদের এই যে ক্যামেরার ইউজ, আমাদের যে ক্যামেরার ব্যবহার, আমরা যে লেন্সটা ব্যবহার করেছি, প্রতিটা ক্ষেত্রে আমরা যেখানে যে লেন্সটা প্রয়োজন সেখানে আমরা সেই লেন্সটা দিয়ে আমরা টেক করেছি। টেকনিক্যালি আমরা চেষ্টা করেছি যে চূড়ান্ত জায়গায় ছবিটাকে পৌঁছে দেবার। এবার ড্রোনের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে যেসব জায়গাতে আমাদের গল্পের প্রয়োজনে আমাদেরকে একটা সাসপেন্স তৈরি করতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা ড্রামা হাইটটা বাড়িয়ে দেবার জন্য আমরা গিম্বলের ব্যবহার করেছি। তো সিনেমাতে যা যা জিনিস ব্যবহার করা হয়, আধুনিক থেকে আধুনিকতম জিনিসপত্র আমরা ব্যবহার করেছি। সেটা দেখানোর জন্য নয়, সেটা সিনেমার প্রয়োজনে আমরা ব্যবহার করেছি। অ্যাস্থেটিক্যালি প্রণবদা আমাদের অনেকের থেকে এগিয়ে। ওই অ্যাস্থেটিক সেন্স মানে খুব একটা কারোর মধ্যে দেখা যায় না। অনেকেই শিল্পচর্চা করেন বা আরও তো সেখান থেকে প্রণবদা এগিয়ে রয়েছে অনেক, আমাদের থেকে অনেক কয়েক যোজন দূরে, মানে এগিয়ে আছে দূরে বলতে। তো সেখান থেকে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কোনো দিক থেকেই অসুবিধা হওয়ার কথা নেই। যারা আগেও বলে গেলেন যে ওই সিনেমার যে অ্যাস্থেটিক সেন্সটা যার রয়েছে সে যে কোনো পরিস্থিতিকেই অতি সহজে হ্যান্ডেল করে নিতে পারবে। এবং আমরা দেখেছি একদম নতুন যারা প্রথম কাজ করলো ওয়ান টেক ওকে করে দিয়েছে, এটা খুব একটা দেখা যায় না। ওয়ান টেক ওকে করা আমি নিজে মানে অবাক হয়ে গিয়েছি এবং অনেকেই অবাক হয়েছে। প্রথম সিনেমাতে কাজ করছে, একদম প্রথম, সে ওয়ান টেক ওকে দিয়ে দিল, এটা ভাবা যায় না। এটা প্রণবদারই টোটাল কি বলি ক্রেডিট। এই ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিক করাটা কতটা কঠিন ছিল, তাতে কতটা সাকসেস হয়েছেন বলে আপনার মনে হয়? খুব সুন্দর বলেছেন। কঠিন কতটা ছিল, সত্যি কঠিন ছিল। প্রথমে মনে হয়েছিল এটা নিয়ে এগোনো এটা অত্যন্ত দুরূহ কাজ, কিন্তু আমরা আর প্রণববাবুর সঙ্গে, আমার সঙ্গে অরিন্দম দাস সঙ্গে, আর অফকোর্স দীপেন্দুদা, যখন আমরা বসে আলোচনা করে জিনিসটাকে আমরা সহজ করে উঠতে পেরেছি। আর এখানে আই গট দ্য অপরচুনিটি, ওরা দে গেভ মি টোটাল ফ্রিডম। কারণ অনেক জায়গায় আমরা এর আগে কাজ করেছি যেখানে তারা এইটা আমি চাই তুমি বাজিয়ে দাও, বাট আই গট দ্য টোটাল ফ্রিডম আমার মতটাও এখানে ইউজ করা। অ্যান্ড উই ট্রাইড, কারণ এই গল্পটার মধ্যেই ডিমান্ড করেছিল কন্ট্রাস্টিং মিউজিক। এখানে ওয়েস্ট রয়েছে, এখানে ইস্ট রয়েছে, এখানে নতুন রকমের এক চেজ রয়েছে, নতুন সাসপেন্স রয়েছে। সো এইগুলোকে ব্যবহার করার, নতুন ইনস্ট্রুমেন্ট দিয়ে করার আমি সুযোগ পাই। অ্যান্ড আই গট সাম বিউটিফুল মিউজিশিয়ানস উইথ মি। আই হ্যাড আ ফ্লোটিস্ট, আমার সঙ্গে গিটার প্লেয়ার ছিল,
এবং একটা সুন্দর প্রণববাবুর আইডিয়াতে বললেন, সুরজিৎ আমরা কি একটা মাউথ অর্গান ইউজ করতে পারি একটা স্যাড জায়গায়? ওয়াই নট, চলো উই ফাউন্ড আ মাউথ অর্গান প্লেয়ার। আজকের দিনে কলকাতায় বোধহয় মাউথ অর্গান প্লেয়ার খুব কম রয়েছে। তো আমার মনে পড়ছিল সেই শোলের অমিতাভ বচ্চনের মাউথ অর্গান, আমরা সেটার কিন্তু উনি না ভেবেই বলেছিলেন এবং আমরা খুব সুন্দর টিউন আর খেয়াল করে যদি লোকে শোনে, অফকোর্স ডায়ালগ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দৃশ্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তার পেছনে যদি খেয়াল করে 2-3 করে মিউজিক সিনেমাটাকে দেখতে হবে, তবে তারা উপলব্ধি করতে পারবে এর বৈশিষ্ট্য। সো আমার কাছে ডিমান্ড দর্শকের কাছ থেকে আমরা সুন্দর করে কাজ করেছি, আমরা যতখানি আমাদের ক্ষমতা ছাড়িয়ে কাজ করেছি। তোমরা 2-3 সবাইকে বলো এসে সিনেমাটায় দেখতে, আমাদের ফিডব্যাক দাও, হ্যাঁ আমাদের আরও কীভাবে ভালো করা যেতে পারে। একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের যে মেকআপ আর্টিস্ট ছিলেন শম্ভুদা যে মেকআপ করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না যে এত অল্প সময়ে উনি যে সুন্দরভাবে মেকআপটা তৈরি করে দিয়েছিলেন আমরা ভুলতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি আজ আমাদের মধ্যে নেই। আমাদের 5 দিনের শুটিংয়ের পরে আমাদের যে একটা প্যাচওয়ার্ক বাকি ছিল তার মধ্যখানে উনি আমাদের ছেড়ে লোকান্তরে চলে যান এবং যতক্ষণ উনি আমাদের সঙ্গে কাজ করেছিলেন উনিও আমাদের সঙ্গে ওই ভোরবেলায় উঠে একদম দৌড়ি করে কাজ করে, কেন উনি বুঝেছিলেন যে আমরা একটা সীমিত সামর্থ্যের মধ্যে কাজ করছি, সীমিত বাজেটের মধ্যে কাজ করছি। তো উনি নিজেকে ছাপিয়ে গিয়ে আমাদেরকে পরিষেবা দিয়েছিলেন, তাই জন্য আজকে এই কাজটা সফল হয়েছে বলে আমার মনে হয়। আমি এ ব্যাপারেই খুশি এবং সুখী এবং আমি ভেবে আমার তৃপ্ত লাগছে যে প্রণবদার এই প্রজেক্ট, প্রণবদা এবং প্রণবদার যা সহযোগী টিম আছে, আমি প্রত্যেককেই ধন্যবাদ দেব এবং আমি বলে বোঝাতে পারবো না যে তারা কি সুন্দরভাবে ধাপে 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 আস্তে আস্তে এটাকে শেষ মুহূর্তে নিয়ে এসছে, সেন্সার হয়ে গেছে, বই রিলিজ করতে যাচ্ছে। ফলেই দর্শকদের কাছে আমার এটাই বক্তব্য, আপনারা চিরাচরিত যে সমস্ত ফিল্ম দেখেন এটা তার থেকে একটু আলাদা। অতীতেও অনেক ছবি যেগুলো পুরস্কার পেয়েছে, সেই সমসাময়িক উত্তম সুচিত্রার ছবি বাদ দিয়ে এই সব ছবি দেখেছে এবং সেই ছবি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং সেই স্বীকৃতি ছবি আলটিমেটলি সমাজে এখনও আমরা তা দেখে চলি। সেই আদর্শেই আমরা বড় হয়েছি, সেভাবেই আমরা চলেছি। ফলে আমি নাম করছি না সেই বিখ্যাত বরেণ্য পরিচালকের, তার ছবি করার সময় সে অনেক বাধার সম্মুখীন হয়েছিল, সরকারের সাহায্য পেয়ে সেই ছবি রিলিজ করেছিল এবং সেই ছবির যুগ ধরে তিনি অস্কার পর্যন্ত পৌঁছেছিলেন। ফলে আমি প্রণবদাকেও আমার মনের এটা বাসনা যে প্রণবদাও সেভাবে সাফল্য কামনা করুক। প্রণবদার টিমটা এত সুন্দর, প্রণবদার যারা সহযোগী, আমি কাকে বলে কাকে ছোট করব, প্রত্যেকজন আমি দেখেছি আউটডোরে গিয়েও তারা যে ঘরে ছিল যেভাবে ছিল আমি ভাবতে পারি না। সেই সাফল্যটা তাদেরকে দর্শকদের কাছে একটা কথাই বলবো, আপনারা ভালো মনে বইটা দেখুন, বিচার করুন। 1-2 দেখলে আপনি বুঝতে পারবেন বইয়ের মধ্যে কী অন্তর্নিহিত গল্প আছে। প্রথমবার 1 দেখলে অনেক সময় বোঝা যায় না, 2-3 দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর বক্তব্য আছে। এবং আগামী দিনে প্রণবদার কাছে এটাই বলবো, এরকম ভালো ভালো বক্তব্য নিয়ে আপনারা এগিয়ে আসুন, সমাজের কিছু মঙ্গলের কাজ করুন। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দর্শকদের বলবো হলে এসে ছবিটা দেখবেন, কারণ এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, হলে এসে ছবি দেখার কালচারটা আমাদের মধ্যে খুবই কম দেখা যায়। এখনকার ছেলেমেয়েরা, আমাদের বয়সী ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম কী করবে আমি জানি না, কিন্তু আমাদের বয়সী ছেলেমেয়েদের মধ্যে থেকেই দেখা যায় যে হলে গিয়ে সিনেমা দেখার যে কালচারটা সেটা কমে আসছে ধীরে ধীরে। আমরা নেটফ্লিক্স, হইচই, ক্লিক যা আছে, অ্যামাজন প্রাইম ভিডিও, ঘরে বসে ছবি দেখতে পছন্দ করি, কিন্তু সেটা তো আমাদের কালচার নয়। আমরা তো সিনেমা দেখা হলে গিয়ে এটা একটা 60s 50s সময়কার কালচার, সেইটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। এবং এক ঝাঁক নতুন মুখের ছেলেমেয়েরা কাজ করেছে, সেইখানে আমরা পরবর্তীকালে যাতে আরও অপরচুনিটিস পাই। আমরা দেখেছি লাপাতা লেডিসে আমরা যেমন দেখেছি এক গাদা নতুন মুখ কাজ করেছে, তবু সেই জায়গা থেকে সিনেমাটা একটা সেই রকম মানের সিনেমা হয়েছে। আমরাও আশা করবো আপনাদের সিনেমাটা ভালো লাগবে, আপনারা যাতে হলে এসে দেখেন। আমাদের যাতে কোথায় ভুল ত্রুটি, খারাপ লাগা, ভালো লাগা, সেটা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু বলেন, তাহলে আমরা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। কোনটা ভালো লাগছে সেটাকে আমরা আরও বেশি করে ইন্ডালজ করার চেষ্টা করব। হলে এসে দেখবেন, ভালো লাগবে।
দর্শকদের কাছে আমার আবেদনটা হচ্ছে যে দেখুন আমরা সবাই নতুন, আমাদের সবাইকেই প্রণববাবু একটা মানে প্রচণ্ড রিস্ক নিয়ে, কারণ আজকাল তো নতুনদের নিয়ে চট করে কেউ কাজ করে না, সবাই চায় একটা চেনা মুখ নিয়ে কাজ করতে, কারণ একটা টিআরপির ব্যাপার থাকে যাতে সবাই চেনা মুখই দেখতে পছন্দ করে আজকে দর্শকরা। তো আমরা এটাই চাই, মানে আমি একা নই, আমাদের পুরো টিমের হয়ে আমি বলছি যে আপনারা দয়া করে এই ছবিটা দেখতে আসুন, হলে দেখতে আসুন, টিকিট কেটে দেখুন, কারণ তাহলেই সেই ছবিটাকে আমরা সাকসেসফুল বলে বলতে পারবো। তার কারণ হচ্ছে যে প্রচুর ভালোবাসা দিয়ে কাজটা আমরা করেছি, আমরা অনেক খেটেছি যাতে আমরা আমাদের বেস্টটা দিতে পারি, অনেক দিন মানে একদম ভোরবেলা থেকে রাত অবধি আমরা শ্যুট করেছি। তো সেই সবটাই মানে সাকসেসফুল হবে, সেই সবটাই একটাই কারণে যাতে দর্শকের ভালো লাগে, দর্শকের জন্যই তো এটা করা। আমরা অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা এন্টারটেনার, আমরা এন্টারটেনই করতে চাই। আমরা চাই, আমাদের এটাই অনুরোধ যে আপনারা প্লিজ আসুন, হলে এসে দেখুন, আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। আমরা খুব যত্ন করে কাজটা করেছি, যদি ভালো না লাগে কিছু মনে হয় তাহলে সোশ্যাল মিডিয়া তো আছেই, আমাদের জানান আপনাদের কোনটা ভালো লাগেনি, কোথায় আপনাদের মনে হয় আমাদের ইমপ্রুভ করা দরকার, আমরা সেটা ডেফিনেটলি করব। আমরা এখনও শিখছি, আর আপনাদের থেকে বড় গুরু তো হয় না, দর্শকই বলবে আমাদের কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো এটাই রিকোয়েস্ট যে আসুন, দেখুন, নিজেদের ফিডব্যাকটা জানান কীরকম লেগেছে, এইটাই বলার। দর্শকের কাছে বলবো আমরা অনেক খাটাখাটনি করে পুরো টিম না খেয়ে না ঘুমিয়ে ছবিটা করেছে। আপনারা প্রচণ্ড দেখতে পাবেন প্যাশন রয়েছে ছবিটার মধ্যে, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। একটা মিষ্টি প্রেমের দুষ্ট ছবি। ছবি দেখতে আসুন, হলে আসুন, হলমুখী হন। আমার স্থির বিশ্বাস আপনাদের এই ছবিটা ভালো লাগবে এবং হৃদয়কে স্পর্শ করবে। ফিল্ম ইন্ডাস্ট্রিটা যে কিছু মানুষের কুক্ষিগত হয়ে গেছে, তোমার এই নতুন ছবি কি সেই ট্রেন্ডকে বদলাতে পারবে? দেখো, বিষয়টা নিয়ে এক্ষুনি হয়তো খুব বড় কোনো দাবি করা যাবে না, কারণ আমরা সবে একটা শুরু করেছি। আমরা বরং বলি যে এই শুরুটা মানুষ গ্রহণ করুন, মানুষের ভালো লাগার যদি হৃদয় স্পর্শ করে আপনারাই বলুন, আপনারাই দাবি তুলুন যে পরবর্তী যারা ছবি প্রডিউস করছে, যারা ছবি ডিস্ট্রিবিউশনে আছেন, তাদের কাছে তাদেরই বরং বলুন যে দেখুন এভাবেও তো ফিরে আসা যায়, এভাবেও তো মানুষের কাছে পৌঁছানো যায়। আজকে বাংলা ছবির দুর্দশা, এসব নিয়ে তো আমরা সকলেই জানি যে হলে ছবি দেখতে যাচ্ছে না এই জেনারেশন। সম্প্রতি আমি একটা সাঁওতালি ছবির ডিরেক্টরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি ঝাড়গ্রামে থাকেন। তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করেছিলাম এই ছবির মার্কেটিং কি করে করছেন। তিনি বললেন, আমরা তো টেন্ট খাটিয়ে গ্রামে গঞ্জে মেলায়, যেখানে মেলা হচ্ছে, খেলা হচ্ছে, সেখানে ছবি দেখাচ্ছি। আমি বললাম, জিজ্ঞেস করলাম সেখানে মানুষ দেখতে আসে? বলল, গ্রাম শুদ্ধ লোক আসে। ভাষার প্রতি, সাঁওতালি ভাষার প্রতি তাদের যে ভালোবাসা, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গ্রাম শুদ্ধ মানুষ আসছে, সপ্তাহের পর সপ্তাহ খোলা আকাশের তলায় টেন্ট খাটিয়ে ছবি দেখছে। আমরা তো সত্যি আমরা গর্ব করি যে বাঙালি শিল্প সংস্কৃতিকে ভালোবাসে। সত্যি সেই ভালোবাসাটা কোথায় গেল সেই ভালোবাসাটা, যে একটা ভালো বাংলা ছবির জন্যে আমরা দল বেঁধে এসে ছবিটা দেখব? সেই ট্র্যাডিশন ফিরিয়ে আনুন, ভালো ছবি, ভালো গল্প। আমরা নিজেরা যে ছবিটা করেছি, আমরা আশা করছি অভিনয়ও এইসব নতুন প্রতিশ্রুতিবান ছেলেমেয়েরা খুব ভালো অভিনয় করেছে। আপনারা আসুন, আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই আরও অনেক ছবি এমন আনতে পারবো।